হ্যালো ফ্রেন্ড। সো আমাদের আজকে টপিক থাকছে এনশিয়েন্ট ইজিপ্ট, যে প্রাচীন মিশর সেগুলোর উপর থেকে আজকে আমাদের টপিক। তোমরা জানো যে ফ্রেন্ড অলরেডি কিন্তু আমরা সিভিলাইজেশনের উপর অনেকগুলো ক্লাস করিয়েছি এবং আশা করবো তোমরা সেগুলো দেখেছো। তার মধ্যে ছিল যে হরপ্পা সিভিলাইজেশন, আরিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন, আজকে চলছে ইজিপ্ট, দ্যাট মিন্স মিশর। সো সেই সিভিলাইজেশন শুরু হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো রিজন ছিল, বাট সেই সিভিলাইজেশন একটা সময় কিন্তু ধ্বংস হয়েছিল এবং সেই ধ্বংস হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। সেই মিশরের সেই পিরামিডগুলো কিন্তু বিখ্যাত, যে ওয়ার্ল্ড ফেমাস। যদি আমরা সেই ইজিপ্ট সিভিলাইজেশন কথা বলি তাহলে বলতে হয় যে সেই সিভিলাইজেশন কিন্তু উত্তর আফ্রিকার সেই পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। উত্তর আফ্রিকার সেই পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা হলো যে সেই মিশরীয় বা ইজিপ্ট সিভিলাইজেশন। সেই সিভিলাইজেশন সে বেসিক্যালি ফ্রেন্ড নীল নদের সেই নিম্নভূমি অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল এবং বর্তমানের কথা যদি বলা হয় তাহলে হবে সেটি মিশর রাষ্ট্রের অন্তর্গত। সেই খ্রিস্টপূর্ব 3150 খ্রিস্টাব্দে কিন্তু ফ্রেন্ড, সেই খ্রিস্টপূর্ব 3150 অব্দে যে প্রথম ফারাওয়ের অধীনে সে উচ্চ নিম্ন মিশরের রাজ্যগুলি একত্রীকরণের মাধ্যমে কিন্তু সেই সভ্যতা গড়ে উঠেছিল এবং সেই সভ্যতা গড়ে ওঠার পর বিভিন্ন অনেক সময় ধরে কিন্তু সেই সভ্যতা তাদেরকে বিকাশ করেছিল, তাদেরকে বা তাদের সিভিলাইজেশনকে অনেকটা সময় ধরে বিকাশ করেছিল। বাট কি লাভ হলো বিকাশ করে? বাট কি হয়েছিল শেষ পরিণতি? অন্যান্য সিভিলাইজেশনের মতো বা অন্যান্য আমরা যেসব হিস্ট্রি পড়েছি, তো প্রত্যেকটা যে আমরা দেখেছি যে প্রত্যেকটা কোনো কিছু শুরু হওয়ার পেছনে যেভাবে অনেকগুলো রিজন থাকে, অনেকগুলো শাসকের কন্ট্রিবিউশন থাকে, সেমভাবে সেগুলো ধ্বংস হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো রিজন থাকে। আমরা দেখেছি প্রত্যেকটা হিস্ট্রির মতো এখানেই দেখেছি যে সেই রাজনৈতিক দ্বন্দ্ব, যে পারস্পরিক দ্বন্দ্ব, তাদের সেই বিভিন্ন রাজ্যের মধ্যে সেই দ্বন্দ্ব লেগে থাকতো এবং সেই কারণে সেই দ্বন্দ্ব কিন্তু তাদেরকে অনেকটা উইক করে দিয়েছিল ইন্টারনালি, এবং সেই সুযোগই নিয়েছিল অন্যান্য সেই শক্তিধর সাম্রাজ্যগুলা এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো সেই সুযোগটাই নিয়েছিল এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু সেই মিশরের সাম্রাজ্য ধ্বংসের কিন্তু একটা কারণ ছিল। আমরা প্রত্যেক সময় বলি যে ইন্টারনাল ম্যাটারে যদি কোনো তৃতীয় শক্তিধর কেউ হস্তক্ষেপ করে সেক্ষেত্রে কিন্তু তাতে লাভ কিছু নেই, তাতে লাভ বলে কিছু নেই, তাতে লসই পুরোটা। কারণ সে চাইবে যে যে তৃতীয় পার্টি ইনভলভ হবে সেক্ষেত্রে সে চাইবে কিন্তু তার বেনিফিটটা দেখতে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেই দিক দিয়ে লক্ষ্য রাখা দরকার। যখন আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা থাকবে সেক্ষেত্রে এমনটা হওয়া দরকার যে অন্তত দুজনে মিলে যাতে সলভ করা যায়। যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে সেই ক্ষেত্রে অনেকটা সময় কি অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজই হয়ে নেয়, তারা বেশি তারা সেগুলো অ্যাডভান্টেজ নিতে শুরু করে এবং সেটাও কিন্তু সেই মিশরের সিভিলাইজেশনের ক্ষেত্রে হয়েছিল। সো মিশরের সিভিলাইজেশন সেই লাস্টের দিকে যে প্রাচীন মিশরের ইতিহাসে কিন্তু শেষ পর্বে একাধিক সে বৈদেশিক শক্তিগুলো সেই মিশরকে অধিকার করতে শুরু করে এবং একটা সময় সেই রোমান সাম্রাজ্য কিন্তু সেই মিশরকে অধিকার করে নেয় এবং সেই দেশকে রোমান সাম্রাজ্যের অন্তর্গত নিয়ে আসে এবং সেইভাবে সেই মিশরীয় সভ্যতা বা এনসিয়েন্ট ইজিপ্ট কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল। তাদের সেই শাসন, তাদের সেই ক্ষমতা সব কিছু সেই রোমান সাম্রাজ্য তারা নিয়ে নিয়েছিল। তো আমরা অবশ্যই আমাদের ক্লাসে কোয়েশন থাকবে, যে এমসিকিউ টাইপ কোয়েশন থাকবে, সেই কোয়েশনের ভিতরে অবশ্যই তোমরা চাইবে যে পার্টিসিপেট করতে। তোমরা তোমাদের অবশ্যই ফ্রেন্ড 100% দেবে সেসব কোয়েশনগুলো। আমি প্রথমেই বলে রাখছি যে সেসব কোয়েশনগুলো কিন্তু একটু হার্ড হবে। তো কেউই যে ক্লাস 2-3 মিনিট অথবা 4-5 মিনিট দেখে চলে যাবে না, তাহলে কিভাবে শিখবে বলো তো ফ্রেন্ড? সো হোপফুলি ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি যে আরেকটি নতুন ক্লাস করার জন্য। তোমরা লাইক এবং শেয়ার করে নিয়েছো, আর যদি না করে থাকো অবশ্যই করে নেবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না যদি এরকম ক্লাস মিস না করতে চাও। সো ফ্রেন্ড তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস গেট প্রো এক্সাম। সেখানে আমরা ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু শেয়ার করে থাকি ফ্রি অফ কস্ট। তো তোমরা অবশ্যই চাইলে সেখানে জয়েন হবে এবং সেসব কিছু যদি ফেসিলিটি নিতে চাও অবশ্যই নেবে। সো ফ্রেন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস গেট প্রো এক্সাম। তো তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস গেট প্রো এক্সাম। সো ফ্রেন্ড চলো তাহলে আজকে এনশিয়েন্ট ইজিপ্ট আমরা করে নিই। তোমরা হতে পারে অনেকে বলছো মনে মনে যে এমনি তো বলছো না কমেন্টে আর কত হিস্ট্রি এখন পর্যন্ত 16টা ক্লাস করছি, প্লিজ অন্য কিছু তো কোরআন। সো ডিয়ার ফ্রেন্ড আমরা আগামীকাল থেকে আবার স্টার্ট করব, জিওগ্রাফির উপর করবো, জিওগ্রাফি করাবো এবং পাশাপাশি তোমাদের বেঙ্গলি গ্রামারও ক্লাস করাবো। বাট বেঙ্গলি গ্রামার তো রেগুলার হবে না, সপ্তাহে কয়েকটা দিন 2-3 দিন অন্তত করাবো, ঠিক আছে? সো আমাদের নেক্সট ক্লাস জিওগ্রাফি থেকে করাবো, সেটা হবে আগামীকাল থেকে। সো ফ্রেন্ড লেটস স্টার্ট। মিশর বা ইজিপ্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত, আরবি, ফরাসি। তো সেটি নিচের কোন শব্দ থেকে এসেছে? কোয়েশ্চন নাম্বার 1। সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে?
তোমরা চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন পার্টিসিপেট করতে কমেন্ট সেশনে। যারা অফলাইন দেখবে তারা অবশ্যই কমেন্ট করে আনসার করবে, যারা অনলাইন দেখছো তারা তো সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করবে, যারা অনলাইন দেখছো তারা সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করবে। তো আমাদের সঠিক উত্তরটি হবে যারা ফরাসি করেছো বা আরবি করেছো, দ্যাট মিনস সেগুলো কিন্তু হবে না। তো আমাদের সঠিক উত্তরটি হবে সংস্কৃত। সেই সংস্কৃত ছিল যে মিশর বা ইজিপ্ট শব্দটির, সেই শব্দ থেকে, যে সংস্কৃত শব্দ থেকে সে মিশর বা ইজিপ্ট শব্দটি নেওয়া। নেক্সট কোয়েশন, মিশরবাসীরা দেবতা ও ভগবানকে কি নামে সম্বোধন করত? যে মিশরবাসীরা তাদের দেবতাকে যে কি নামে রাখতো, যারা কি নামে সেই দেবতাকে রাখতো, তাদের সেই দেবতা। কোয়েশ্চন নাম্বার 2, যে সর্বেশ্বর, অপশন বি কর্তা এন্ড অপশন সি ফারাও। তো কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 2। তো তোমরা জানবে যে ফ্রেন্ড, যে মিশরবাসীরা কিন্তু দেবতা বা ভগবানকে তারা যে অপশন সি ফারাও নামে কিন্তু সম্বোধন করত, যে ফারাও নামে তারা সম্বোধন করত বা প্রার্থনা করত। মনে থাকবে? ওকে, নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 3, মিশরের নীল নদের উৎস আবিষ্কার করেন নিচের কে? যে কে সেই আবিষ্কার করেছে? যে আমরা বলেছিলাম যে মিশর কিন্তু সেই নীল নদের নিম্নভূমি এলাকাতে কিন্তু গড়ে উঠেছিল। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 3, যে মিশরে সেই নীল নদের উৎস আবিষ্কার নিচের কে করেছেন? কোয়েশ্চন নাম্বার 3, সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেন্ড আমরা কিন্তু সেসবই করাচ্ছি না। তোমরা অনেকে বলছিলে যে গতকালকে ক্লাসে আমরা দেখেছিলাম যে কমেন্টও করেছিলে যে স্যার আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, যারা ইংলিশে আছি তাদের সাথে তো ইনজাস্টিস করছেন। তো ফ্রেন্ড আমরা কীভাবে ইনজাস্টিস করছি? আমরা বলেছিলাম যে আমরা টেটের ক্লাসগুলো আমরা পুরোপুরি কমপ্লিটলি বেঙ্গলিতে দেবো আমরা, বাট আমরা সেসব ক্লাসগুলো কিন্তু ইংলিশেও করাচ্ছি। আমরা ইনজাস্টিস কোথায় করছি? আমরা দুপুরে যে বিকালে যে ক্লাসটি করাচ্ছি জিআরবিটি টিআরবিটি, সেগুলো তো ইংলিশে থাকছে। আজকেও থাকবে হিস্ট্রি, দেখে নিও ইংলিশে থাকবে, ইংলিশে বেঙ্গলিতে থাকবে। তোমরা সেগুলো ক্লাস করো অবভিয়াসলি, বাট এগুলো ক্লাসেতে রেফারেন্স হিসাবে ইউজ করো, দেখে নাও, বাট এই ক্লাসগুলো ভালো করে নাও, তাহলে চললো। যারা ইংলিশে বেঙ্গলিতে সমস্যা হচ্ছে, তো আমরা বলেছিলাম যে টেটের ক্লাসগুলো কিন্তু বেশি করাতে হচ্ছে, যেহেতু আমাদের কাছে যেহেতু অ্যাকচুয়াল ফ্যাকাল্টি কম, তার জন্য আমরা সেসব ক্লাসগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে একটু সময় নিচ্ছে। তো সেই সব ক্লাসগুলো এত সংখ্যক ক্লাস নিয়ে আসতে পারবো না, তো তার জন্য বাংলাতে করাতে বাধ্য হচ্ছে। আদারওয়াইজ যখন সময় পাবো অবশ্যই আমরা সেসবগুলো ইংলিশে করাবো, বাট এখন তো বাংলাতে চলবে। প্লিজ কোঅপারেট উইথ আস। তো বাট তোমরা দুপুরের ক্লাসটি, বিকালের ক্লাসটি দেখে নিও, 3টার ক্লাসটি, সেগুলো তো ইংলিশে হচ্ছে ফ্রেন্ড। ওকে, তোমরা একটু আমাদের সাথে কোঅপারেট করবে। কোয়েশ্চন নাম্বার 3, মিশর নীল নদের উৎস আবিষ্কার করে নিচ্ছে কে করেছেন সেটি? কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর হবে যে অপশন এ জন এইচ স্পিকি। দ্য জন এইচ স্পিকি সেই উৎসটি আবিষ্কার করেছেন, সেই নীল নদের উৎস সেটি আবিষ্কার করেছে জন এইচ স্পিকি। সেটি আবিষ্কার করেছে 1844 খ্রিস্টাব্দে ফ্রেন্ড, 1844-এ সেটি আবিষ্কার করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4, নিচের কোন বক্তব্যটি সত্য? অবশ্যই কোয়েশ্চন নাম্বার 4টি ভালো করে উত্তর করবে, ভালো করে পড়বে, তারপরেই আনসার করবে, আদারওয়াইজ না হলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। যে নিচের কোন বক্তব্যটি সত্য? যে মিশরীয়রা পূর্বজন্ম বিশ্বাস করে, যে তারা কি সেই পূর্বজন্মে বিশ্বাস করত মনে হয়? কোয়েশ্চন নাম্বার অপশন বি, মসলিন কাপড়ের দ্বারা মৃত ফারাওদের দেহকে পোড়ানো হতো। সেই মসলিন কাপড় দ্বারা, যে যদি কোনো ফারাও মারা যেত, ফারাও তাদেরকে সেই দেহকে কিন্তু সেই মসলিন কাপড় দ্বারা সে মোড়ানো হতো। অপশন সি, পিরামিডের অভ্যন্তরে বৈদিক সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। সেটা কি মনে করো যে পিরামিড যখন তারা পিরামিডের উপর সেই খনন কার্য চালিয়েছিল বা কাজ করেছিল, সেগুলোর উপর তারা সেই পিরামিডের অভ্যন্তরে কিছু বৈদিক সভ্যতার অনেক নিদর্শন পেয়েছিল, বা উপরের অপশনটি উপরে সবগুলা? কি হতে পারে সঠিক উত্তর? সো যারা অপশন ডি করেছো ফ্রেন্ড, কি হবে সঠিক উত্তর? যে অপশন ডি কিন্তু সঠিক উত্তর, যে উপরে সবগুলোই সঠিক। অপশন এ, বি এবং সি সবগুলাই সঠিক। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5, মিশরে ছোট বড় কয়টি পিরামিড পাওয়া যায়? যদি পিরামিডের কথা বলা হয়, কিন্তু মিশর কিন্তু পিরামিডের জন্য ফেমাস, তোমরা জানো। সেই মিশর কিন্তু ছোট বড় টোটাল কয়টি পিরামিড পাওয়া গিয়েছিল? কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5-এর সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? সো কোয়েশ্চন নাম্বার 5-এর সঠিক উত্তর হবে যে মিশরে ছোট বড় মোট যে 75 পিরামিড পাওয়া গিয়েছিল। ইয়েস, টোটাল 75টি পিরামিড পাওয়া গেছে ছোট বড়, এবং তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যদি পিরামিডের কথা বলা হয় তাহলে অবশ্যই সেই গির্জার পিরামিড। সেই গির্জার
গির্জার পিরামিড, সেই গির্জা পিরামিডের কথা বলা হয়। নেক্সট কোয়েশন, গির্জা পিরামিড নির্মাণ করতে কত সময় লেগেছিল? তো এখন আসলে যদি আকর্ষণীয় পিরামিডের কথা বলা হয় হবে যে সেই গির্জা পিরামিড। সেই গির্জা পিরামিড নির্মাণ করতে টোটাল কত সময় লেগেছিল? 20 বছর, 15 বছর, 25 বছর। কোনটি হবে সঠিক উত্তর? 20 বছর, 15 বছর, 25 বছর। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই, যারা এখন মতো লাইক করছো না, শেয়ার করছো না, অবশ্যই করে নেবে। আমরা প্রত্যেকটা ক্লাসে বলি, তোমরাও যেন শুনতে শুনতে স্যার আর কত বলছেন, আমরা যারা লাইক করবার অলরেডি করে দিয়েছি, আর যারা করবার নয় তারা কখনো করবে না। ক্লাস চলাকালীনও করবে না, ক্লাস দেখার পরেও করবে না, আপনি বললেও করবে না, না বললেও করবে না। সো জানি ফ্রেন্ড, যদিও তারা আমাদের কথার মাধ্যমে যদি কিছুটা ইনফ্লুয়েন্স হয়, কিছুটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা যদি আমাদেরকে লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমরা সেভাবে মোটিভেট হচ্ছি যে ক্লাস করার জন্য। তো সেসবগুলো আমাদের কাছে খুবই ফ্যাক্টর, খুবই ম্যাটার করে ফ্রেন্ড। তো অবশ্যই তোমরা করবে যারা করছো না। কোয়েশ্চন নাম্বার 6, গির্জা পিরামিড নির্মাণ করতে কত সময় লেগেছিল? কোয়েশ্চন নাম্বার 6 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড টোটাল 20 বছর সময় লেগেছিল, টোটাল 20 বছর যে সময় লেগেছিল। নেক্সট কোয়েশ্চন, পিরামিড নির্মাণে মোট শ্রমিক লেগেছিল, সেসব পিরামিডগুলো নির্মাণে মোট কত সময় লেগেছিল? আমরা বলেছিলাম যে ছোটো বড় কিন্তু টোটাল 75টি সেই পিরামিড পাওয়া গিয়েছিল, এবং সেই পিরামিডগুলোর মধ্যে সেই গির্জা পিরামিড সেগুলো কিন্তু সবচেয়ে আকর্ষণীয় পিরামিড। যদি আকর্ষণীয় পিরামিডের কথা বলা হয় গির্জা পিরামিড, এবং সেটি নির্মাণ করতে সেটি একা নির্মাণ করতে সময় লেগেছিল 20 বছর। এখন আমাদের কোয়েশ্চন নাম্বার 7, যে পিরামিড নির্মাণ করতে মোট শ্রমিক কত লেগেছিল সেই পিরামিডগুলো? কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর হবে যে প্রায় 1 লক্ষ বিলিভ করতে পারো যে প্রায় 1 লক্ষ শ্রমিক লেগেছিল সেসব পিরামিডগুলো নির্মাণ করতে। নেক্সট কোয়েশ্চন, মিশরীয় ভাষায় কয়টি ব্যঞ্জনবর্ণ ছিল? যদি ব্যঞ্জনবর্ণ কথা বলা হয় তাহলে কয়টি ব্যঞ্জনবর্ণ ছিল এই মিশরীয় ভাষায়? কোয়েশ্চন নাম্বার 8, মিশরীয় ভাষায় টোটাল কয়টি ব্যঞ্জনবর্ণ ছিল? সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি হবে যে 25টি ব্যঞ্জনবর্ণ ছিল, টোটাল ছিল যে 25টি ব্যঞ্জনবর্ণ। মিশরীয় ভাষায় 25টি ব্যঞ্জনবর্ণ ছিল। কোয়েশ্চন নাম্বার 9, হাইরোগ্লিফিক লিপি কত খ্রিস্টপূর্বাব্দে ব্যবহৃত হয়? যে সেই হাইরোগ্লিফিক লিপি, সে একটি লিপির নাম, সেই লিপিটি যে কত খ্রিস্টপূর্বাব্দে সেটি ব্যবহৃত হয়? কোয়েশ্চন নাম্বার 9। সো কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড যে 32 খ্রিস্টপূর্বাব্দে, যে 32 খ্রিস্টপূর্বাব্দে সেটি ব্যবহৃত হয় সেই হাইরোগ্লিফিক লিপি। নেক্সট কোয়েশ্চন, তোমরা দেখেছো যে ফ্রেন্ড গতকালকে কিন্তু অনেকগুলো পিডিএফ দিয়েছি, এবং আশা করবো তোমরা সেসব পিডিএফগুলো ডাউনলোড করেছো। দেখেছি মেজরিটি মানুষ ডাউনলোড করেছো, তো যারা করোনা অবশ্যই করে নেবে, রিভাইজ করা হলে করে নেবে। তাছাড়া তো আমাদের ক্লাস তো সবসময় যে পেয়ে যাবে ইউটিউবের প্লেলিস্টের মধ্যে, তোমরা সেখানে গিয়ে অ্যাক্সেস করতে পারবে। আমরা শুধু যে ফ্রেন্ড হিস্ট্রি করাচ্ছি না, অন্যান্য ক্লাসগুলো বিভিন্ন ক্লাসগুলো করেছি আমরা, এখন পর্যন্ত মোর দেন কিন্তু 250 ক্লাস করেছি, মোর দেন 250। তোমরা চাইলে সেসব ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারো গিয়ে এগিন অ্যান্ড এগিন। কোয়েশ্চন নাম্বার 10, যে প্রাচীন মিশরের কৃষিকাজ নির্ভর ছিল, যে প্রাচীন মিশরের কৃষিকাজ নির্ভর ছিল কার উপর? রাজার উপর? কাদের উপর সেটি নির্ভর ছিল? নীল নদের উপর, অপশন সি অ্যামাজন নদীর উপর, এন্ড অপশনটি উপরে কোনোটি নয়। কিন্তু প্রাচীন মিশরে কৃষিকাজ নির্ভর ছিল নিচের কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 10 সঠিক উত্তর। তো সেটিতে কেউ ভুল করবে না, কারণ আমরা বলেছিলাম সেই মিশরীয় সাম্রাজ্য সেটি কিন্তু গড়ে উঠেছিল সেই নীল নদকে কেন্দ্র করে, সেই নীল নদের নিম্নবর্তী এলাকায় ঘিরে কিন্তু সেই মিশরীয় সভ্যতা সেটি গড়ে ওঠে। তাহলে কি হতে পারে? যে প্রাচীন মিশরের কৃষিকাজ নির্ভর ছিল কৃষির উপর হতে পারে, আর রাজার উপর তো হতেই পারে না, রাজা তো কেটে দাও, রাজার উপর কীভাবে হতে পারে? তো নীল নদের উপর, অ্যামাজন নদীর উপর, তার মধ্যে সঠিক উত্তর হবে যে নীল নদের উপর। নীল নদের উপরেই ছিল যে প্রাচীন মিশরের কৃষিকাজ নির্ভর ছিল। কোয়েশ্চন নাম্বার 10 অপশন হবে বি। নেক্সট কোয়েশ্চন, সো আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে অবশ্যই বলবে। যারা কমেন্ট করছো না, দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড অনেকে কিন্তু কমেন্ট করছো না ক্লাসের শেষে, এন্ড অফ দ্য ক্লাস। তোমরা অবশ্যই চাইবে জানো তো তোমরা ছোটো করে তো একটু কমেন্ট করতে পারো মোটিভেট করার জন্য। ছোট্ট করে 1 মিনিট সময় দিয়েও কি আমাদের জন্য কমেন্ট করা যায় না? সো 1 মিনিট সময় দিয়ে অবশ্যই তো কমেন্ট করবে ফ্রেন্ড, প্লিজ সবাই কমেন্ট করবে 1 মিনিট অন্তত সময় দিয়ে, যে বলবে কীরকম লাগছে। অনেকেই দেখি রেগুলার কমেন্ট করে থাকো, মানে তার মধ্যে দেখি যে কয়েকজন আসলে প্রত্যেকটা ক্লাসে রেগুলারলি কমেন্ট করো। তাদের নাম তো বলছি না, অ্যাকচুয়ালি তোমরা জানো কার নাম বলছি, আমরা কার নাম বলছি যে তোমরা অবভিয়াসলি বুঝে গেছো যে কাদের নাম বলছি। তোমরা দেখি এন্ড অফ দ্য ক্লাস উইদিন
যে 2 or 3 মিনিটের ভিতরে কিন্তু তারা কমেন্ট করে। তো সবাই চাইবে যে কমেন্ট করতে। কোয়েশ্চন নাম্বার 11, প্রাচীন মিশরে ফসল কাটার ঋতুকে বলা হয়, যে প্রাচীন মিশরে সেই ফসল কাটার ঋতুকে কি বলা হতো? কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11 এর সঠিক উত্তর কি? আমরা বলেছিলাম যে আজকে ক্লাসগুলো একটু হার্ড হবে, হার্ড হবেই, কারণ এনশিয়েন্ট হিস্ট্রি একটু হার্ডই ফ্রেন্ড আমাদের সবার কাছে। তো সেটা শুধু যে কোনো পার্টিকুলার কারো একজনের জন্য নয় ফ্রেন্ড, অনেকে হতে পারে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে যে স্যার আমরা কোয়েশ্চনগুলো পার্টিসিপেট করতে পারছি না ভালো করে। তো সেটা শুধু তোমাদের সাথে হচ্ছে না, কারোর পার্টিকুলার কারো একজনের সাথে হচ্ছে না ফ্রেন্ড, সবার সাথে সেরকমটাই। সো ডোন্ট লুজ ইউর কনফিডেন্স। প্রাচীন মিশরের ফসল কাটার ঋতুকে বলা হতো, কোয়েশ্চন নাম্বার 11, দ্যাট ইজ অপশন সি, যে শেমো। প্রাচীন মিশরের ফসল কাটার সেই ঋতুকে বলা হতো শেমো। মনে রাখবে কি বলা হতো? যে শেমো। এইসব কোয়েশনগুলো কিন্তু ফ্রেন্ড বইয়ের মাধ্যমে কিন্তু ভালো করে পাবে না, আমরা তারপরে কিন্তু অনেকটা স্টাডি করার পর সেসব কোয়েশনগুলো নিয়ে আসি তোমাদের জন্য খুব ভালো করে, ভালো 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 কোয়েশনগুলো যেগুলো এক্সাম রিলেটেড সেগুলাই কিন্তু। সো কোয়েশন নাম্বার 12, মিশরীয়রা কোন কোন গবাদি পশু পালন করত? যে তারা নিচের কোন কোন গবাদি পশু তারা পালন করত? কোয়েশন নাম্বার 12। সো কোন কোন গবাদি পশু তারা পালন করত? মিশরীয়রা কোন কোন গবাদি পশু তারা পালন করত? কোয়েশ্চন নাম্বার 12, দ্যাট ইজ অপশন এ, তারা বেড়া, গরু এবং শূকর সেগুলো তারা পালন করত। মনে রাখবে যে তারা বেড়া, গরু এবং শূকর সেগুলো পালন করত। বেড়া, ছাগল এবং শূকর সেগুলো পালন করত, গরু কিন্তু তারা পালন করতো না ফ্রেন্ড। তো মনে রাখবে যে বেড়া, ছাগল ও শূকর সেগুলো তারা পালন করত। নেক্সট কোয়েশ্চন, মিশরের সমাজে সবচেয়ে বড় অংশ ছিল কৃষক, শ্রমিক ও সাহিত্যিক। নিচে কারা ছিল যে মিশরের সমাজে সবচেয়ে বড় অংশ? মিশর সমাজ কিন্তু অনেকটা ডেভেলপ ছিল, তারা অনেক সময় ধরে তাদের সেই সমাজকে কিন্তু ডেভেলপ করেছিল। সো ফ্রেন্ড, কিন্তু পরবর্তীকালে সেই রোমান তারা হস্তক্ষেপ করার কারণে তাদের সেই সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়েছিল, এবং সাম্রাজ্য ভেঙে পড়ার মেন রিজন ছিল যে তাদের মধ্যে সেই পারস্পরিক, তাদের সেই ইন্টারনাল সমস্যাগুলো, সেই রাজনৈতিক দ্বন্দ্বগুলো, সেগুলো কিন্তু ছিল তাদের সেই পারস্পরিক বা তাদের সেই সাম্রাজ্য পতনের একটি কারণ। সো মিশর সমাজে সবচেয়ে বড় অংশ ছিল বড় অংশ ছিল কোনগুলা? কোয়েশ্চন নাম্বার 13, সঠিক উত্তর হবে যে কৃষক। তোমরা জানো যে কৃষকই ছিল যে মিশ্র সমাজের সবচেয়ে বড় অংশ। নেক্সট কোয়েশ্চন, কৃষকদের উৎপাদিত ফসলের মালিক ছিল, যে কৃষকদের উৎপাদিত ফসলের মালিক কারা ছিল? স্বয়ং কৃষক, রাষ্ট্র, মন্দির, উপরে কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 14, সঠিক উত্তর কি হবে যে ফ্যান? কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তর কি হবে? কৃষকদের উৎপাদিত ফসলের মালিক ছিল কারা? সো ফ্রেন্ড, কৃষকদের উৎপাদিত ফসলের মালিক ছিল একমাত্র যে রাষ্ট্র, মন্দির। মনে রাখবে যে রাষ্ট্র, মন্দির যে সেই ফসলের মালিক ছিল। নেক্সট কোয়েশ্চন, সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের ততটা অধিকার ছিল না, তো রাষ্ট্রের এবং মন্দিরের সেই ক্ষেত্রে অনেকটা অধিকার ছিল, সে উৎপন্ন ফসলের মালিক ছিল। নেক্সট কোয়েশ্চন, মিশরের রাজধানী প্রতিষ্ঠা করেন কোন রাজা? যে কোন রাজা সেই মিশরের রাজধানী সেটি প্রতিষ্ঠা করেছিলেন? মিশরের রাজধানী সেটি প্রতিষ্ঠা করেছে। কোয়েশ্চন নাম্বার 15 সঠিক উত্তর কি হবে? মিশর রাজধানী প্রতিষ্ঠা করে কোন রাজা? সো ফ্রেন্ড, আজকে লাস্ট কোয়েশ্চন, যে মিশর রাজধানী প্রতিষ্ঠা করে রাজা মেনেস। রাজা মেনেসে সেই মিশর রাজধানী সেটি প্রতিষ্ঠা করেছিলেন। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের ছোট্ট ক্লাস। তোমরা অবশ্যই বলবে যে কীরকম লেগেছে। আশা করবো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা যারা লাইক করছো না, শেয়ার করছো না এবং সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত অবশ্যই করে নাও। আমরা তোমাদের জন্য কিছু নতুন প্ল্যান করছি, অবশ্যই ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা আশা করি আমাদের চ্যানেলের মধ্যে কিছুদিন মধ্যেই ভালো কিছু পাবে, যেটা তোমাদের স্টাডিকে আরও ভালোভাবে আরেকটি স্টেপ এগিয়ে নিয়ে যাবে কিন্তু। তো অবশ্যই চাইবে যে আমাদের সাথে থাকতে, যদি সেরকম ফেসিলিটি বুক করতে চাও অবশ্যই চাইবে যে আমাদের সাথে থাকতে, রেগুলারলি ক্লাস করতে। যারা খুব ডেডিকেটেড আছো, যারা খুব সিরিয়াস আছো সেসব এক্সামগুলো নিয়ে, জিআইবিটি, টিআরবিটি বা গ্রুপ ডি আমরা যেসব এক্সামের জন্য করাচ্ছি, তো তাদের জন্য গুড অপরচুনিটি, তো তাদের জন্য খুব ভালো অপরচুনিটি নিয়ে আস। সো ভালো কিছু পাবে যদি সেরকম প্ল্যান আমাদের এক্সিকিউট করতে পারি, সাকসেস করতে পারি। সো ফ্রেন্ড, যারা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস গেট প্রো এক্সাম, সেখানে জয়েন আমাদের ক্লাসে সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। অবশ্যই বলবে যে তোমরা কেমন লাগলো আমাদের আজকের ক্লাস। আমরা তো ছোট্ট ক্লাস করেছি, 15 কোয়েশ্চেন নিয়ে আসছি। সো তার মধ্যে তোমাদেরকে দিতে চেষ্টা করেছি। তো আমাদের আগামীকাল থেকে আমাদের ক্লাস হবে যে জিওগ্রাফির উপর। ওকে ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ, stay safe, stay healthy and keep smiling. Thank you all.